প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 20, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমার সাথে দৈনিক আড্ডাবাজিতে অতিথি হিসেবে এসেছে একজন আবৃত্তি শিল্পী, একজন কবি, একজন আবৃত্তি প্রশিক্ষক, জান্নাতুল মাওয়া। তার সাথে অনেক অনেক গল্প করব, আড্ডা দেব। আশা করি আপনারা যারা যুক্ত হয়েছেন জান্নাতুল মাওয়ার কাছে, আপনাদের কোনো ধরনের প্রশ্ন বা জানতে চাওয়া থাকলে আপনারা কমেন্টস সেকশনে লিখে জানাবেন। আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। তো যাই হোক, প্রতিদিনকার মতো আহ অতিথির ছোট্ট একটা পরিচিতি দেবার মাধ্যমেই আমাদের আয়োজনটা শুরু করি। চলে যাচ্ছি অতিথির পরিচয় পর্বে। জান্নাতুল মাওয়া ঝিনাইদহ শহরে জন্ম। স্কুল জীবনে প্রথম কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য যাত্রা শুরু হলেও বিয়ের পর স্বামীর উৎসাহে তিনি পুরোপুরি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পেশায় একজন কালচারাল শিক্ষিকা, পাশাপাশি গান ও আবৃত্তির প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। একজন কন্যা সন্তানের মা মাওয়া বিশ্বাস করেন উন্মুক্ত চিন্তায়। তিনি স্বপ্ন দেখেন সমাজ ও সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরায়। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। অতিথি বোধহয় শুনতে পাচ্ছেন আমাকে। আপনার ক্যামেরাটা ওপেন করুন, ক্যামেরাটা বোধহয় বন্ধ আছে। হ্যাঁ, তো আমরা শুভ পেয়ে গেছি সময়। আমাদের অতিথিকে, জান্নাতুল মাওয়া। হ্যাঁ, কেমন আছেন? এবং শ্রোতা দর্শক যারা যুক্ত হচ্ছেন তাদের সাথে আপনার কুশল বিনিময় করুন। শুভ সময়। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এমনিতেও বাইরের আবহাওয়া খুবই সুন্দর। এরকম ঠান্ডা বৃষ্টি ভেজা আবহাওয়াতে ভালো না থেকে উপায়ই নেই। আমিও দারুণ আছি। আর আজকে বাহ, বাহ। আড্ডা দিব অনেকক্ষণ। যদিও আমরা একটু দেরি করে ফেলেছি, তবে একসাথে কিছুক্ষণ থাকবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব, কবিতা করব, আর সাথে আপনাদের সাথে অনেক গল্প করব। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ জান্নাতুল মাওয়াকে। আমরা প্রথমেই আমাদের আয়োজনে জানতে চাই যেটা অতিথির কাছে, সেটা হচ্ছে আপনার শুরুর গল্পটা এক লাইনে আমি বলেছি পরিচিতিতে, মানে কখন কিভাবে এর হাতে খড়িটা হলো এবং কখন টের পেলেন যে না, আমি এই জিনিসটাকে পেশা হিসেবে, নেশাকে পেশা হিসেবে নেবেন। এই গল্পটা আমি শুনছি আপনাকে। ক্যামেরায়, ফুল ক্যামেরায় দিয়ে দিচ্ছি। আর আমি একটু পেছনে কাজ করছি, আমরা শুনি। থ্যাংক ইউ, তানভীর স্যারও। আহ, আসলে আমার কথা বলার মতন সেরকম কিছু নেই। তবে আপনি যে কথাটা বললেন যে কিভাবে এই শুরুটা হলো, আমার লেখালেখি তো খুব ছোটবেলা থেকে লিখতাম। যখন আবার মনে আছে, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, তখন মূলত আমি প্রথম একটা গল্প লিখি ক্লাস 5-এ পড়াকালে। আর ক্লাস 6-এ যখন উঠি, তখন আমি উম টুকটাক ১-২ লাইনের কবিতা লিখতাম। সেগুলো আদতেও কিছু হতো কিনা জানি না, তবে আমি লেখার চেষ্টা করতাম। আর ক্লাস 7-এ উঠে আমার একটা কবিতা স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়। ওর পর থেকে আমি মূলত টুকটাক লিখতে শুরু করি। লেখার অভ্যাসটা গড়ে তুলেছিলাম। তারপরে আমি লিখতাম। কিছুটা কোথাও প্রকাশিত হতো না। কলেজ লাইফে যখন উঠলাম, আমার ২-৩ টা ডায়েরি শেষ হয়ে গেল। আমি লিখে যাচ্ছি। সেগুলো কেউ পড়ছে না। আমার লেখার পাঠক কিন্তু আমি একাই ছিলাম। কেউ কোনোদিন পড়েনি আমার লেখা। কিন্তু যখন আমি কলেজে উঠলাম, তখন একটা ঘটনা ঘটলো আমার সাথে, একজনের পরিচয় ঘটলো। সে যেটা করতো, আমার একজন স্যার, আমি তার কাছে আমার লেখাগুলো দিতাম। আর তিনি বগুড়ার একটা ম্যাগাজিনে, আমার এখন ঠিকভাবে মনেও পড়ে না, সেই ম্যাগাজিনে মূলত আমার লেখাগুলো আমি পাঠাতাম। আমার ২-৩ টা লেখা ওখানে প্রকাশিত হয়েছিল। যার বেশিরভাগ লেখাই, মানে যে ২-৩ টা লেখা, প্রত্যেকটা লেখাই আমার ছদ্মনামে যেত। এখন সেই নামটা আমি আর বলতে চাই না, কারণ এখন আমি আমার নিজের নামেই লিখি। আর মূলত আচ্ছা। মানে বিয়ের পর আপনি আমার আমার পরিচয় যখন দিয়েছেন, তখন এই কথাটা যুক্ত করেছেন যে আমার হুম, হুম। বিয়ের পরে, মূলত আমার বিয়ের পরেই, তাও বিয়ের যে সাথে সাথে তা না, আমি আমার বিয়ের প্রায় ৪ বছরের মাথায় এসে বিয়ের পরে আমি একজন পাঠক পেলাম, আমার কবিতার একজন পাঠক। সে হচ্ছে আমার বর। আমি যা লিখতাম তাকে পড়ে পড়ে শোনাতাম, আমার একমাত্র পাঠক ছিল। আর বিয়ের ৪ বছরের হুম। মাথায় এসে আমি মূলত লিখতে শুরু করি, এবং আমার একটা ফেসবুক অ্যাকাউন্টও হয়। আমি সেখানে দিতে থাকি, ২-১টা ম্যাগাজিনে আমার লেখা যায়, এই আর কি। বাহ, বাহ। তাহলে এভাবে শুরুটা তো হলো। তা এখন নেশাকে পেশা যে করেছেন, মানে আপনি
পেশা হিসেবেও একজন কালচারাল শিক্ষিকা হিসেবে কাজ করছেন। তো এটা কখন উপলব্ধি করলেন যে না আমি নেশাকে পেশা করতে চাই? নেশাকে পেশা করা বলতে আমি যখন আমার কলেজ তো ঝিনাইদহ নুরুন নাহার মহিলা কলেজ। আমি ওখানে হুম, গান করতাম, ওখানে কবিতা করতাম। আমি সব জায়গায় সব প্রতিযোগিতাতে আমি তখন ফার্স্ট হতাম। আমার একটা ভালো পজিশন হুম, থাকতো। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, তখন আমার স্কুলে একজন প্রিন্সিপাল আসলেন, মনিরুল আলম স্যার। উনি আমাকে সবসময় বলতেন যে মাওয়া তুমি অনেক ভালো টিচার হবে, তোমার না এরকম একটা পেশাতে যাওয়া উচিত যেখানে তুমি শেখাতে পারবে, তোমার মধ্যে অনেক কিছু আছে সেটা তুমি দিতে পারবে। আমার ব্রেনে এই যে আমি শেখাতে পারবো এই চিন্তাটা না আমার মাথায় প্রথম আমাকে আমার মনিরুল আলম স্যার উনি আমাকে মাথার মধ্যে ঢুকিয়েছিলেন। সে ধরে আমি ভাবতাম যে আমার আসলে একটা স্কুল টিচার হওয়া উচিত। তারপরে হুম, হুম, হুম। আমি এমনিতে ছোটবেলায় আমি ড্রয়িং এর ক্লাস নিতাম, বা হচ্ছে আমি আবৃত্তির ক্লাস নিয়েছি কিন্তু অনেক ছোটবেলায়, হ্যাঁ, কলেজ লাইফে। আচ্ছা। এগুলো আমি করেছি, আমি হুম, মঞ্চে অভিনয় করেছি, আমার জাতীয় পুরস্কার আছে, এগুলো আমি করেছি। কিন্তু আমার মাথায় যে হুম, এই যে স্কুল শিক্ষিকা হতে হবে এই চিন্তাটা আমি স্যারের কাছ থেকে পাই। এরপরে আমার যখন লেখাপড়া শেষ, তখন আমার কলেজেরই একজন ম্যাডাম, সুলতানা ম্যাডাম, উনি আমাকে আমার বাসার পাশে একটা স্কুল আছে, স্কুলটা বেশ ভালো। আমি এখন বর্তমানে যেখানে কাজ করছি চারুগৃহ শিশু স্বর্গ স্কুল ঝিনাইদহে, এই স্কুলটাতে একটা কালচারাল টিচার বলে একটা সার্কুলার যায়। তখন আমার ওই আচ্ছা। ম্যাডাম উনি আমাকে ফোন করে বলেন যে মাওয়া আমার মনে হয় তুমি এখানে খুব ভালো করবে, আমার মনে হয় যে তোমার এখানে যাওয়া উচিত। তো আমি হুম, হুম, তখন মনে মনে কিন্তু প্রতিষ্ঠান খুঁজছি যে আমার না ওই বাধা ধরা কাজে হবে না, আমার এমন একটা কাজ লাগবে যেটাকে আমার কাজ বলে মনে হবে না, সেখানে মনে হবে না যে আমি আসলে খুব দম বন্ধ হয়ে একটা পরিবেশ, এরকম আমার চাই না। তারপরে আমি হুম, হুম, আমাকে স্কুলে ডাক দেয় এবং ওখানে আমি নিয়োগ নিই। আর বাচ্চাদের সাথে কাজ করা শুরু করি। ওই যে ওটা আমার পেশা হলো। আসলে এই যে আমি যা ভাবি, আমি যেভাবে চলতে পছন্দ করি, আমি যা করছি, আমি স্কুলে গিয়েও হুম, হুম, বাচ্চাদের সাথে সেই একই কাজটাই করছি। মূলত এই অবশ্যই। এই ছিল গল্পটা যে তখন আমার নেশাটা, হ্যাঁ, হ্যাঁ, নেশাটা পেশা হলে তখন আনন্দ বেড়ে যায়। তখন ওটাকে আর আনন্দটা পেশা বেড়ে মনে যায়। হয় না। মনে হয় এটা এটা আমার প্রাণের কাজ। তো যাই হোক সেসব হুম। গল্প আরো শুনবো। শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন দৈনিক আড্ডাবাজি বিষয়ে সকলকে আবারও প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন। সাথে আজকে অতিথি হিসেবে আছে জান্নাতুল মাওয়া, একজন কবি, একজন তরুণ আবৃত্তি শিল্পী। তো যাই হোক, তার গল্প তো আমাদের চলবে, আড্ডা তো চলবে, লোকজন যুক্ত হচ্ছে, মাঝে, মাঝে ঢুঁ মেরে যাচ্ছে। তো এখন যে ব্যাপারটা, এখন ১ম একটু কবিতা শুনে নিই। মানে মজলিসটা একটু গরম করি। ঠিক আছে? হ্যাঁ, একটা কবিতা শুরু করুন। আমি আহ, আহ, আমি কবিতাতে যাব। হুম, হুম, আহ, হুম। তানজির সৌরভ, আমি খুবই একটা একটা কথা বলে আমাকে একটু লিঙ্কটা দিন। আমার অনেক আমাকে আমার ইনবক্সে হ্যাঁ, হ্যাঁ, অনেকেই হ্যাঁ। নক করছে যে আমার লাইভটা আসলে তারা দেখতে পাচ্ছেন না, আমি আমি যেহেতু আমি লাইভটা আমি শুরু বলি, হয়ে গেছে। আমি লিঙ্কটা, হ্যাঁ, হ্যাঁ, আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। আপনি কবিতা শুরু করুন, আমি এখনই WhatsApp এ আপনাকে পাঠিয়ে জি। দিয়েছি আমি। হুম, ও, ওকে। হোয়াটসঅ্যাপে দিয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আর দেওয়া লাগবে মেসেঞ্জারে? আহ, আচ্ছা, আমি একটুখানি একটুখানি সময় নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, 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 না অসুবিধা নেই। শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত হচ্ছেন এবং হবেন, সবসময় বারবার প্রীতি এবং শুভেচ্ছা থাকে দৈনিক আড্ডাবাজির তরফ থেকে। এটা একটু অফিসিয়ালি, একটু ক্যাজুয়ালি সব মিলেমিশে আরকি আমরা আড্ডাটা করি। গল্প শুনি, শিল্পীর কথা শুনি, শিল্পের কথা শুনি যে শিল্পী কেন তার শিল্প চর্চা করছে, সাহিত্যিক কেন তার সাহিত্য চর্চাটা করছেন, এটা দিয়ে আসলে কি হবে, কি না হবে, তার ভাবনার জায়গাটা কি, সেটা যেরকম তুলে ধরি, আবার একজন শিল্পী বা সাহিত্যিকের কর্মকাণ্ড তার কথার মাধ্যমে তুলে ধরি। যেমন আজকের অতিথি জান্নাতুল মাওয়া হচ্ছেন একজন আ পারফর্মিং আর্ট এর মানুষ। তো তার কাছে আমরা সেই পারফর্মিং আর্ট এর মানুষ হওয়ার কারণে তার কাছে আবৃত্তি শুনবো। আশা করছি আপনারা যারা যুক্ত হচ্ছেন এবং হবেন সাথেই থাকবেন। আমরা অতিথিকে বোধহয় পাবো। আ আশা করছি।
তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আমরা অতিথিকে পেয়ে যাব এখনই। উনি মেসেঞ্জারে নক করেছে, আসছে। দেখছি সেলিম রেজা সাগর, তিনি লিখেছেন শুভেচ্ছা, ফুলের ইমোজি দিয়েছেন। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর আশা করছি আপনারা যারা দেখছেন বা মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন, ব্যাপারটা কিছু হলেও বুঝবেন। কিছু যান্ত্রিক ত্রুটি থাকেই, এদিক সেদিক হয়। তার ভেতর থেকেও আমরা চেষ্টা করি আপনাদের সাথে থাকার, যুক্ত হবার বা এই আড্ডাটা দেওয়ার। তো অতিথি আসলেই আমি তাকে নিয়ে নেব। আশা করছি উনি খুব দ্রুতই চলে আসবেন, আমাদের সাথে যুক্ত হবেন। আমি বোধহয় আপনাদের উদ্দেশ্যে এক কাজ করি। অতিথি আসতে আসতে আমি কবিতা পড়ি। কবিতা পড়লে বা শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে। অতিথিকে কি পাওয়া গেল? হ্যাঁ, অতিথি চলে এসেছে। তো বোধহয় আমরা এখনই নিয়ে নিতে পারবো। এই যে, হ্যাঁ, আ আ পেয়ে গেছি আমরা অতিথিকে। আমি কথা চালিয়ে নিচ্ছিলাম শ্রোতা দর্শকদের সাথে। তো শুনতে পাচ্ছেন আমাকে, মামা? জি, আমি হ্যাঁ, শুনতে এই তো পাচ্ছি। আমরা অতিথিকে পেয়ে দুঃখিত, গেছি। আমি আসলে আমার হ্যাঁ, আমার তো ইনবক্সে অনেকে যেহেতু না, 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 লাইভের জন্য অসুবিধা নেই। আমাকে অনেকেই নক করছিলেন। সেজন্য আমি হ্যাঁ, ওটা শেয়ার করে দিয়েছি। না, না, এ না, আশা অসুবিধা করছি নেই। যে লাইভ এটা অনুষ্ঠানে লাইভ আমি বলি, লাইভ অনুষ্ঠানে এরকম হয়। এগুলো শ্রোতা দর্শক বুঝবে। তো চলুন একটা কবিতা আমরা শুনে আসি। তারপরে আবার আলাপচারিতা এবং আড্ডা দেব। কবিতা একটা শোনাই। আমার খুব পছন্দের একজন কবি পূর্ণেন্দু পত্রী। আমি তার লেখা হুম, একটা গল্পতে একটা কবিতা শুরু করব। তার আগে আমি কবিতা শুরু করার আগে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমার ট্রেনার প্রশিক্ষক বাপি আশরাফ স্যারকে। উনি আমাকে মূলত কবিতার জন্য তৈরি করেছেন। স্যার, আমি লাইভে যাচ্ছি, আমার জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। শুরু তাহলে করছি। আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সলো স্ক্রিনে পড়ুন। হ্যাঁ, আমি আছি, পেছনে আছি। তোমাকে যেন কিসের একটা গল্প বলবো বলেছিলাম, গাছের না মানুষের? উম মানুষের না সাপের? ও হ্যাঁ, মনে পড়েছে। গাছের মতো একটা মানুষ আর সাপের মতো একটা নারী। কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো দুধ কুমারী আকাশকে, সাপটা তেমনি ৭ পাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে। আর গাছটাও বেহায়া, লাজ লজ্জা লোক লৌকিকতা ভুলে গিয়ে নৌকো ডুবে যাচ্ছে, এখনই ঝাঁপ দিতে হবে নদীর নাইকুণ্ডুতে। এমনি ভাবেই সর্বস্ব ভাসিয়ে দিল সাপের হাতে। আর তারপরে ঘটলো আজব কাণ্ডটা। সাপের ছোবলে ছিল বিষ, নীল। গাছের শিকড়ে ছিল তৃষ্ণা, লাল। ছোবল খেতে খেতে, ছোবল খেতে খেতে নীল পদ্মে ভরে উঠল গাছ। আর গাছের আলিঙ্গনে গুঁড়ো হতে হতে, গুঁড়ো হতে হতে সেই শঙ্খচূড় সাপটা আলতা সিঁদুরে রাঙা বিয়ের কনে। আর এই সব দৃশ্য দেখতে দেখতে আকাশের আইবুড়ো নক্ষত্রগুলো হেসে গা ঢলাঢলি করে বলে উঠল, আজ সারা রাত জাগবো, ওদের বিয়ে। ধন্যবাদ। বাহ! দারুণ একটা আবৃত্তি আমরা শুনলাম। খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমরা বোধহয় আবার আড্ডায় ফিরি। আমরা গল্প করব, আড্ডা দেব। শ্রোতা দর্শকেও অনেকেই তাদের মন্তব্য জানাচ্ছেন। শ্রোতা দর্শক মণ্ডলী, ইতোমধ্যে আপনারা যারা যুক্ত হয়েছেন বা হবেন কিংবা মাঝে মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন, সকলেই দৈনিক আড্ডাবাজি পর্ব ২০ এর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে অতিথি হিসেবে আসছেন একজন আবৃত্তি শিল্পী, একজন কবি, জান্নাতুল মাওয়া। তার কথা শুনছি, তার কবিতা শুনছি। একটা অন্যরকম আনন্দময় সময় কাটাচ্ছি। আশা করছি আপনারাও আপনাদের আনন্দ বা ভালো লাগা, মন্দ লাগা কিংবা অতিথির কাছে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা লাইভ সেশনের মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি অতিথির কাছে তুলে ধরবো। তো চলে যাচ্ছি আরেকটু জানতে চাওয়ার জায়গা থেকে, যে আবৃত্তি কি যে কেউ চাইলেই করতে পারে নাকি এর জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে? আর প্রয়োজনীয়তা থাকলে কি, কি সেখানে মুখ্য বিষয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ।
অনেক কঠিন একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এটার উত্তর না খুব তেতো। আমাকে এই আচ্ছা, আচ্ছা। প্রশ্নটাই হচ্ছে সময় টেলিভিশনে করা হয়েছিল। একটা সাক্ষাৎকারে আমি এটার অ্যান্সার দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম উত্তরটা খুব তেতো। আর আমি তো ঝিনাইদহের মেয়ে, এবং আমি এখানে যখন আমি ছোটবেলা থেকে আবৃত্তি শিখেছি, আমি দেখেছি যে আবৃত্তি এমন একটা জায়গা, আমি আমি মনে করতাম যে যেহেতু কেউ একজন ঠিকভাবে কথা বলতে পারে, তো সে একজন আবৃত্তি শিক্ষক হতে পারে, বা সে যেহেতু কবিতা পড়তে পারে, তো সে একজন আবৃত্তি শিক্ষক হতে পারে। এটা একটা ভীষণ বাজে ধারণা। আবৃত্তি মানে আবৃত্তি আমার কাছে এমন না যে এটা অনেক কঠিন ব্যাপার না, বা কথা হচ্ছে যে আমি যখন আবৃত্তি শিল্পী হব, বা আমি যখন একজন আবৃত্তি প্রশিক্ষক হব, তখন আমার অনেক কিছু জানার ব্যাপার আছে। কণ্ঠের ব্যবহার, মাইক্রোফোনের ব্যবহার, তারপর হচ্ছে আপনার কোথায় কণ্ঠ নামাতে হবে, কোথায় কণ্ঠ ওঠাতে হবে। আমরা হয়তো কবিতাই বুঝি না, আমরা আবৃত্তি করছি। হ্যাঁ, আমার কাছে হুম, মনে হয় আবৃত্তি শিল্পী হন বা আবৃত্তি প্রশিক্ষক হন, আপনাকে অবশ্যই এর জন্য আপনার নিজেকে তৈরি হতে হবে। আমি ছোটবেলা থেকে আবৃত্তির সাথে যুক্ত আছি, কিন্তু আমার পথ চলা কিন্তু খুব ছোট, খুব অল্প সময়ের। আমি নিজেকে শিল্পী বলতে খুব ভয় পাই। আমাকে যখন কেউ বলে যে আবৃত্তি শিল্পী, জানো তো মা, আমার বুকের মধ্যে কাঁপে। এটা একদম অনেস্ট একটা কথা। কারণ আমার কাছে মনে হয় যে আসলে কি আমি তৈরি? আমার কাছে তখন আমার ভীষণ ভয় লাগে। কারণ আমি উচ্চারণের ক্লাস করছি। আমার এখনো মনে হয় যে আমার আরো অনেক কিছু জানার আছে, শেখার আছে। কিন্তু এই যে কেউই আবৃত্তি শিল্পী হতে পারে কিনা, যে কেউই আবৃত্তি প্রশিক্ষক হতে পারে কিনা, এটার উত্তর আমি বলবো যে এটা অনেক কঠিন ব্যাপার। আপনাকে অনেক অনেক প্রশিক্ষণ নেওয়ার আছে, নিজের পিছনে সময় ব্যয় করার আছে। কিন্তু আমি আমি নিজের চোখে যা দেখি, যে আমার চারপাশে অনেকেই আছেন যারা একজন আবৃত্তি প্রশিক্ষক। হ্যাঁ, হুম। তারা হচ্ছেন, আমি ব্যাপারটা এরকম বলি যে তারা হচ্ছেন এই বনের বাঘ। তারা মানে তারা হচ্ছে এই বনের বাঘ, যখন যে বনে বাঘ থাকে না সেই বনে শিয়াল বাঘ হয়। এটা হচ্ছে সমস্যা। এবং প্রবলেম হচ্ছে আমাদের হ্যাঁ। শিশুরা যারা, তারা এখন যে টিচারের কাছে আবৃত্তি শিখছে, তারা তারা হুম, মানে ফিল করবে যে হ্যাঁ, ইনি আমাকে ভুল শিখিয়েছেন, আমার অমুক টিচার আমাকে ভুল শিখিয়েছেন। এটা এটা ওই শিশুটা কবে কবে ফিল করবে জানেন? যখন ও কোন জাতীয় পর্যায়ে যাবে, ও যখন কোনো ভালো বা জায়গায় আরো যাবে, ও ভালো যখন ক্যামেরা ফেস প্রশিক্ষকের কাছে করবে, যাবে। হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। তখন এটা তখন হুম, তখন ওই টিচারের প্রতি ওর ভীষণ মানে বাজে ব্যাপার আসবে, যে কি শেখালো। হ্যাঁ, আমি আমার নিজের ব্যাপারে যদি বলি, ছোটবেলায় আমার কাছে আবৃত্তি মানে ছিল গুরু গম্ভীর। হ্যাঁ, যেমন হুম, আমি শিশু একাডেমিতে যখন আবৃত্তি করতাম, আমার ওখানে আহ, খুব ছোটবেলায়, তখন হয়তো আমার কাছে আবৃত্তি, আমি হয়তো বলছি, তৌহিদ আর বহুত্ববাদে বেঁধেছে আজিকে মহাসমর, মানে এই যে আবৃত্তি মানে এই। কিন্তু হুম, হুম, এখন আমি বুঝি আবৃত্তি মানে কথা বলা। তুমি যা হুম, বুঝলে, যেখানে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, যেখানে তোমার বিষয় আনতে বলছে, কবি যা বলতে চেয়েছে, তুমি তো কবিটা তুমি বলছো, তুমি কথা বলো, হুম। শ্রোতাদের সাথে তুমি কথা বলো। আবৃত্তি মানে কথা বলা। তাই এই যে কথা বলাটা শেখানোর জন্য, যে শিল্পী হবে তার এই কিভাবে কথাটা বলতে হয়, এটা তার নিজের আগে শিখতে হবে। তারপরে সে প্রশিক্ষক হবে, তারপরে সে শিল্পী হবে। তো যে কেউ চাইলে আসলে কবিতা পাঠের জন্য কোনো অনেক বড় কিছু হওয়ার প্রয়োজন নাই, কিন্তু সে চাইলে ভালোবাসা থেকে তাহলে কবিতা পাঠ এখন করতে পারে, প্রশিক্ষণ এই আর নিতে কি। চাইলে যেমন মফস্বলে অনেকে এই জায়গাগুলো পায় না, বা এর জন্য আপনার কি পরামর্শ থাকবে যে কি 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 ধরনের প্রশিক্ষণ নিতে পারে, বা কিভাবে প্রশিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারে, বা কোন জায়গায় গেলে ভালো একটা আউটপুট পেতে পারে? এখন যেহেতু অনলাইনের দুনিয়া, এখন যে কোনো জায়গায়, যেমন আপনি ঝিনাইদহে, আমি একটা অন্য প্রান্তে, আমরা কিন্তু একত্রিত হয়ে গেছি, আমাদের আড্ডা হচ্ছে। হয়তো সামনে না, হুম। ভার্চুয়ালি আমরা দেবার চেষ্টা করছি, তো এসব সুবিধা তো আছে। তো এই ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? প্রথম কথা হচ্ছে যে ইচ্ছাটা থাকতে হবে। আপনার ভেতরে যখন নেশা লেগে যাবে না কবিতার, যে আমি শিখবো, আমাকে যেভাবেই হোক আমাকে শিখতে হবে, কিন্তু আপনার ভেতরে তৃষ্ণাটা কিন্তু থাকতে হবে। আপনি যদি মনে করেন আরে আমি তো পারি, আমার মেইন প্রবলেম হচ্ছে আমাদের চারপাশে সবার একটা সমস্যা যে আমি পারি, আমি আসলে সব শিখে গেছি। এই যে শিখে গেছি মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে সে খুঁজে নিতে পারবে বাংলাদেশে আমাদের। আমি বলবো যে একজন ভালো ট্রেনারকে, আমি কার কার শরণাপন্ন হব, যেহেতু আমি ভেতরের এলাকায় আছি, তাহলে আমি আমার জায়গার কথা বলি। যে একটা মেয়ে, আহ, যে কিনা, উম, যেমন ধরুন আমার বাড়ির পাশের একটা মেয়ে,
সে হচ্ছে একজন ভালো টিচার করছে, তাহলে এখন সে কোথায় পাবে? এখন তো হুম অনলাইনে সব পাওয়া যাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশে যদি কয়েকজন আবৃত্তি প্রশিক্ষকের নাম বলি, তাহলে নাম আসবে শিমুল মুস্তাফা, তারপরে নাম আসবে মীর বরকত স্যার, তারপরে নাম আসবে মাহিদুল ইসলাম মাহি স্যার, তারপরে নাম আসবে বাপ্পি আশরাফ, এরকম আরো অনেকেই হুম আছেন। হ্যাঁ, মাহবুর রহমান টুনু ভাই আছেন, মুসাফা, এনারা কিন্তু প্রত্যেকেই যার যার প্ল্যাটফর্ম থেকে আবৃত্তির পেছনে কিন্তু এনাদের সবার মানে বর্তমানে যারা একদম সক্রিয় তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। তারা প্রত্যেকে কিন্তু মানে ইয়ে করে যাচ্ছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন যে তারা কিন্তু দিতে চাচ্ছেন। হ্যাঁ, দিতে চাচ্ছেন। হুম এখন আপনাকে তো যেতে হবে, আপনাকে তো জিনিসটা নেওয়ার জন্য বাজারে যেতে হবে। আপনি মাছ কিনবেন, আসলে আপনি মাছ কিনতে গেছেন মুরগির দোকানে, তাহলে তো হবে না। মূল কথা হচ্ছে, আমি যখন আবৃত্তি চর্চা করি তখন আমাকে জানতে হবে বেস্ট কে, এই আবৃত্তির জগতে বেস্ট কারা কারা, কাদের কাদের নাম পাবো, তাদের নামগুলো আমি খুঁজে আগে বের করব সেই পিপাসা থেকে। এবার যখন নাম বের করবো, আচ্ছা এরা কি আমাকে এরা কি শেখায়, এরা তো এত ভালো পড়ে, এরা কি শেখায়, এবার আমি এদেরকে খোঁজ হুম করবো যে কোথায় শেখায়। এই যে অনুসন্ধান, আপনার পিপাসা আপনাকে এই পর্যন্ত নিয়ে যাবে। এবং এখন তো অনলাইনে যুগ, আমি আপনাকে বললাম যে শুধুমাত্র পিপাসাই আপনাকে পৌঁছে দেবে আপনার, আপনি আসলে কাকে শিক্ষক হিসেবে তার খুঁজতে চান। মানে হ্যাঁ হ্যাঁ, তার মানে সেই পিপাসা, সেই আগ্রহ, সেই তৃষ্ণা থাকতে হবে, মোটামুটি বুঝতে পারলাম। দেখছি দর্শক সারিতে এস এম নাজিম, তিনি লিখেছেন দারুণ, ধন্যবাদ আপনাকে। তারপরে দেখছি ও এস এম মোহাম্মদ নাজির আরিফিন, হাবিবুল্লাহ হিলালি। হ্যাঁ হ্যাঁ, এস এম নাজির শুভেচ্ছা আরিফিন উনি আমার জানিয়েছে। হাজব্যান্ড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শুরুতেই, আপনি শুনেছেন কিনা জানি না, শুরুতেই বলেছি যে বিয়ের পরে ভরপুর বা পরিপূর্ণভাবে শিল্প সাহিত্যটা কেন চর্চা আমি করতে একটু বলি, পারছি না। আ- আমার আমি হুম যখন কবিতা লেখা শুরু করি, হুম আহ, মানে বিয়ের পরে আমি যখন অনেক লিখছি, আমি নিজে নিজে লিখে যেতাম তো এখানে আর কি আমি বললাম যে আমি কাউকে কখনো পড়তে দিতাম না, হ্যাঁ, যে আমি কবিতা লিখছি। কিন্তু বিয়ের পরে আমি হুম একটা বন্ধু পেলাম যাকে আমি পড়ে পড়ে আমার সব কবিতা শোনাতাম। আর আমার কবিতাতে ওর প্রভাব অসম্ভব রকমের ছিল, ও আমাকে ভীষণ ভালোবাসে। তো আমাদের কবিতার প্রেম বিরহ অনেকটাই হয়তো দেখা যাচ্ছে ওকে ঘিরেই, কিছুটা হয়তো তখন সেই সময় যেহেতু আমার পৃথিবীটা খুব ছোট ছিল তখন, আমি হুম ওকে হুম সব কবিতা পড়ে শোনাতাম এবং ও আমাকে খুব উৎসাহ দিত। কখনো কখনো বলতো যে এইগুলো মাথায় নিয়ে তুমি কি করে ঘুমাও, কখনো বলতো যে আচ্ছা এটা খুব ভালো লিখেছে, কখনো বলতো যে আমার মাথার 4 হাত উপর দিয়ে গেছে, তুমি কি বললে। কিন্তু ও আমাকে অনেক সাহস দেয়। উম আমার সাহিত্য হুম হুম চর্চার পেছনে যখন আমি বই পড়ি বা আমি যখন কবিতা হুম লিখি, আমার মেয়ে যখন আমার কাছে চলে আসে যে মা তুমি, মম আমাকে একটু সময় দাও, তখন দেখা যাচ্ছে যে ও সে ছুটে বলছে না মম এখন পড়ছে, মম এখন লিখছে, ডোন্ট গো দেয়ার। ও হয়তো বাচ্চাকে নিয়ে একটু অন্য ঘরে ওর মতন করে ব্যস্ত রাখার চেষ্টা করছে। ও আমার মানে আমার হ্যাঁ হ্যাঁ লেখালেখি বলেন বা আজকে আমি যতটুকু, আমি আমার পেছনে আমার হাজবেন্ডের অবদান অনেক। লাভ ইউ। হ্যাঁ। তো যাই হোক, তার জন্য একটা কবিতা শুনবো, তার আগে দেখছি আরো কিছু মন্তব্য আছে। বাপ্পি আশরাফ দারুন, মেহেদি মল্লিক লিখেছে উভয়ের জন্য শুভকামনা, মুকুট ওহো, মেহেদি মাহাদি মল্লিক কিন্তু তিনি অনেক লিখেছেন অনেক সুন্দর। অনেক ভালো লেখেন, আপনি নিশ্চয়ই মাহাদি মল্লিকের কবিতা পড়েছেন। উনি দুর্দান্ত একজন কবি, হুম উনি ভীষণ সাহসী লেখেন। এবং বাপি সাহেব আমার আ- শ্রদ্ধেয় স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি এখানে এসেছেন। জি, অনেক ধন্যবাদ। প্রথমেই আপনি যেহেতু তার গুরু বা শিক্ষক, আপনার কথা বলেছে, ভালো লাগছে আর কি। তো যাই হোক, আমরা কথা তো হবে, আড্ডা হবে, শ্রোতা দর্শক আছেন, চলছে, আড্ডা চলবে। তো এবার আর একটু কবিতা শুনে আসি, তারপর আবার আড্ডাবাজিতে ফিরবো আমরা। আচ্ছা, হুম। তো দ্বিতীয় আমি নিবেদনে কি থাকছে আপনার? আমি একটা কবিতা পড়ে শোনাই, একটা প্রেমের কবিতা পড়ে শোনাই, হ্যাঁ। হ্যাঁ, চলো। এই কবিতাটা আমার সকল প্রেমিকদের জন্য আমি উৎসর্গ করছি। আমি মনে করি সব পুরুষই আমার প্রেমিক। বাহ, পৃথিবীতে চমৎকার মেয়ে চমৎকার। নারীদের জন্মই হয়েছে মনে হয়, মানে জন্মই হয়েছে পুরুষদের জন্য বলতে, মানে আমার কাছে মনে হয় যে আহ দেখুন, যে আমার বাবা বা যে আমার ভাই, যদি তাদের সাথে যদি আমার সম্পর্ক তৈরি না হতো, হয়তো তাদের সাথে সম্পর্ক আমার কেমন হতো, কি হতো। একটা হুম সম্পর্ক হুম নিয়ে তো আমরা হুম পৃথিবীতে আসি। আমার এই সম্পর্কের বাইরে বেশিরভাগ পুরুষই, এবং সব পুরুষ, আমি মনে করি যে সবাই আমার প্রেমিক, আমি সব পুরুষকে ভালোবাসি। আমার সকল প্রেমিকদের উদ্দেশ্যে এই কবিতাটা, কবিতাটা হ্যাঁ, আমার চলো। নিজের লেখা।
সেই পুরুষটি ভিজলেই আমি অবাক হয়ে তাকিয়ে দেখি কিভাবে তার চুলের ভেতর থেকে জল গড়িয়ে ঠোঁট চিবুক গলা ছুঁয়ে বুকের মাঝ বরাবর গড়িয়ে পড়ে। আমি তার ভেজা পিঠের দিকে তাকালাম, সেখানে মুছে গেছে পৃথিবীর সব অক্ষর। আমার অবাক হয়ে তাকানো দেখে হাসলো। আমি জানি সে টের পায়। সে 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 তাকিয়ে দেখে আমি ভ্যাবলার মতন তাকিয়ে আছি। গোড়ালি উঁচু করে আমি বড়জোর তার ভেজা ঠোঁটে স্পর্শ করতে পারি, অথচ কত গর্বের সঙ্গে ইশারা করে আছে তার চোখের পালক, ভেজা চুল, সেসব তো আরো উঁচুতে। আমার কোমর ধরে উপরে না তুললে তা আমি অর্জন করতে পারি না। আমি মোটেও কবি হতে পারিনি। কবি হলে এই পুরুষটির ভেজা দেহ নিয়ে লিখে ফেলতে পারতাম কয়েকশো কবিতা। সব ভাষা, সব শব্দ ভুলে যায় যখন তাকে ভিজতে দেখি, যখন তার যখন তার উন্মুক্ত উরু কিংবা উন্মুক্ত আবেদনের দিকে চোখ রাখি। এই ছিল। বাহ! আরো একটা এই বৃষ্টি ভেজার দিনে আরো একটা প্রেমময় এবং আবেদন তৈরি করার মতো কবিতা। খুবই ভালো লাগলো। আরো একটা চমৎকার কবিতা শুনে ফেললাম। তো শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২০, যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন সকলকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা রইলো। সাথে অতিথি হিসেবে আজকে আছে জান্নাতুল মাওয়া, একজন আবৃত্তি শিল্পী, একজন কবি। তো তার কথা আমরা শুনছি, ফাঁকে ফাঁকে তার আবৃত্তি শুনছি, তার নিজের লেখা কবিতা শুনছি। একটা আনন্দ ঘন মুহূর্ত বোধহয় চলছে। আশা করছি আপনারা মন্তব্যের ঘরে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন এবং অতিথির কাছে আপনাদের কোনো ধরনের প্রশ্ন কিংবা ভালো লাগা মন্দ লাগা থাকলে তুলে ধরবেন। আমি তুলে ধরবো অতিথির কাছে। তো আমরা এবার একটু আপনার নেশা এবং পেশা যেখানে একত্রিত হয়েছে সেই ব্যাপারটা একটু জানবো। তার জন্য যেটা আরকি জানতে চাই মূলত, আবৃত্তি, হ্যাঁ, আপনি একটি স্কুলে পারফর্মিং আর্টের শিক্ষক হিসেবে যেহেতু কাজ করছেন, শিশুদেরকে শেখান। শিশুদের নিয়ে কাজ করতে কেমন লাগে? প্রথমত হচ্ছে এটা। আর এবং শিশুর মন ও মনন গঠনে শিল্প সাহিত্য কতটা জরুরি বলে আপনি মনে করেন? আমি যখন স্কুলে নিয়োগ পাই তখন আহ, আমাকে দেখে না অনেকে মনে করে ভীষণ গম্ভীর। আসলে আসলে কি আমাকে খুব গম্ভীর লাগে? সৌরভ, আপনার কি মনে হয়? যাই হোক, না, না। আমাকে দেখে আমার তো আমার মনে হয় না। এখন আমি জানি না। বাকিদের কি মনে হয়? আমাকে জানি না, আমাকে অনেকেই গম্ভীর মনে করেন, কিন্তু যেটা হয়েছিল, আমার প্রিন্সিপাল আমাকে ডেকে বলেছিলেন যে আমি আমার শিশুদের জন্য অনেক গম্ভীর টিচার চাই না। হ্যাঁ, আমি চাই যে একজন এমন একজন টিচার যে যেন আমার বাচ্চাদের সাথে সেভাবে মেশে, তাদের মতন করে মেশে। আমি এটা আমার জন্য হুম, ভীষণ চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, কারণ আমি না ছোটবেলা থেকে বাচ্চাদের সাথে সেভাবে কখনো মিশিনি। আমার যখন আমার বেবি হলো তখন আমি ওর সাথে যেভাবে মিশেছি, আমার শুধু ওই একটাই অভিজ্ঞতা ছিল যে আমি আমার বাচ্চাকে কিভাবে মানে পালন করছি। ওর সাথে আমার বিহেভটা কেমন ছিল, আমার ওই একটাই অভিজ্ঞতা। তখন আমার মনে হলো যে অ্যাজ এ মাদার আই এম নট ব্যাড অ্যাকচুয়ালি। আমার আমার মনে হয় যে আমি মা হিসেবে মোটেও মন্দ নই। তো আমার হুম, এই যে অভিজ্ঞতাটা সেটা আমি আমার ক্লাসে প্রথম কাজে লাগাই। আমার টার্গেট ছিল যে বাচ্চাদের ভেতর থেকে অপসংস্কৃতি সেটাকে বের করে দেওয়া এবং বাংলা যে সুস্থ সংস্কৃতি আছে সেটাকে খুব স্লোলি তাদের মগজে ভেতরে দেওয়া। সেই সংস্কৃতিটা কিন্তু এরকম না যে সেটা সংকুচিত বা সেটা মানে সেটা আহ, ধর্মান্ধতা না, সেখানে উম, কোনো ছোট চিন্তা থাকবে না, সেখানে উন্মুক্ত চিন্তার ব্যাপার স্যাপার থাকবে। আহ, একটা ভালো গান শেখার ব্যাপার থাকবে, একটা সুন্দর কবিতার ব্যাপার থাকবে। আমি যখন যাই আমার স্কুলে তখন দেখলাম যে বাচ্চাদের মধ্যে একটা বড় অংশ তারা টিকটকে আসক্ত। হুম, হ্যাঁ, হুম, হুম। এটা আমার মনে হয় যে এটা বেশিরভাগ স্কুলের বা এখন বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে এটা ভীষণ মানে মিলে যাবে যে তারা টিকটকে আসক্ত বা অনলাইন যে সোশ্যাল মিডিয়া। কারণ এখনকার মায়েরা আমরা একটু যারা কাজ করি বা কাজ না করি
বেশিরভাগ মায়েরাই কোনো একটা কারণে হয়তো মনে করেন যে আমাকে একটু ফ্রি থাকতে হবে, নাকি তারা কোনো কারণে হয়তো সন্তানের জেদের কাছে গিভ আপ করছেন, হেরে যাচ্ছেন, যে হুম, আরে ও তো হুম, মোবাইল ছাড়া শোনে না, তো আমাকে, বাচ্চা ভাত হুম, হুম, খাচ্ছে না, তো ও আচ্ছা ও ভাত খায় না, এই নাও মোবাইল নাও, তো বাচ্চা মোবাইলের দিকে তাকাচ্ছে, মা হয়তো খাবার দিয়ে যাচ্ছে, বাচ্চাটা গিলছে, বাচ্চা জানেও না যে মা কি ইলিশ মাছ দিচ্ছে, নাকি ডিম সিদ্ধ না দিচ্ছে, রুই মাছ দিচ্ছে। নাকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছুই, বাচ্চাটা কোনো টেস্ট পায় না, ও শুধু কার্টুনটা দেখে এবং হচ্ছে ও খেয়ে যাচ্ছে। এটা মায়েদের হুম, জন্য একটা ভীষণ মজার ব্যাপার যে বাচ্চার পিছনে আমার কথা খরচ করতে হয় না। যে আহ, হুম, এইটা যেমন আমি আমার মেয়ের ক্ষেত্রে আমি করিনি, হ্যাঁ। আমি আমার মেয়ের ক্ষেত্রে যেটা করেছি, আমি নিজে ফোন ব্যবহার করা বন্ধ করে দিই দীর্ঘ 4 বছর। আমার বিয়ের পরপরই আমার সন্তান, যেমন আমি বললাম যে আমার বিয়ের 4 বছর পরে আমি মূলত লেখালেখি আবার স্টার্ট করি। তো এই চার হুম, বছর পর্যন্ত আমি আমার মোবাইল ইউজ করিনি। আমি আমার মেয়ের সাথে গল্প বলতাম, আমি আমার ভিতরে যে গান আছে, যে কবিতা আছে, সেগুলো আমি বক বক করে করে সারাক্ষণ ওকে বলতাম, এবং ও সেগুলো মুখস্থ করতো আর আমি ওকে খাওয়াতাম। এইভাবেই আমি ওকে করেছি। কিন্তু আমি যখন ক্লাসে গেলাম, তখন দেখলাম বাচ্চারা সেটাই করছে। যে আমি যখন ক্লাসে গেলাম, আমি যখন বললাম চলো আমরা জাতীয় সঙ্গীত করি, তখন ওরা একটু, কেউ কেউ হয়তো প্রশ্ন করলো যে জাতীয় সঙ্গীত, কেউ কেউ হয়তো শোনেইনি জাতীয় সঙ্গীত, হ্যাঁ, যে করোনার কারণে হুম। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল, ওরা হয়তো জাতীয় সঙ্গীতটাকে ফেস করেনি সেভাবে। তো আমি জাতীয় সঙ্গীত করালাম, জাতীয় সঙ্গীত করার পরে বলা হলো যে মাওয়া মিস গেছে মজার ক্লাসে, আমার ক্লাসের নাম হচ্ছে মজার ক্লাস। তো আচ্ছা। মজার ক্লাস কি, মজা ক্লাস মিস, আমরা মজা করব, অনেক মজা করব, ওকে ফাইন, চলো মজা করি। তো মজাটা হচ্ছে মিস আমাকে কিছু কিছু সবাই খুব সাজুগুজু করে এসেছে, আমার খুব ভালো লাগছে ওদের সামনে। কিন্তু মজা হচ্ছে ম্যাডাম আমাদেরকে সাউন্ড বক্স করি। বললাম সাউন্ড বক্স যেন কি হবে, হুম, মিস আপনাকে দুষ্টু কোকিল দিতে হবে, আমরা ওই গানে সবাই মিলে নাচবো। বিশ্বাস করুন যে এটা আমার জন্য একটা, মানে চ্যালেঞ্জ ছিল যে দুষ্টু কোকিল, এখন আপনি, দুষ্টু কোকিল কোনো বাজে গান না আমাদের জন্য, হ্যাঁ, কিন্তু না, না, না। আপনি হ্যাঁ, যখন হ্যাঁ। দেখছেন 6 বছরের একটা বাচ্চা বলছে দুষ্টু কোকিল ডাকে রে কুকু, এটা নিশ্চয়ই খুব একটা, মানে মজার ব্যাপার না আমার কাছে, তো নিশ্চয়ই আমি মা না, হিসেবে না, আমার না। মেয়ের এটা মুখে ছ এটা বছরের কোনো মাথায়। হুম, সভ্য সভ্য বা সুস্থ চিন্তার মানুষ ঠিক এটা ঠিক আনন্দ হিসেবে নেবে না। বরঞ্চ এটা মনে হবে যে না ওটা তো ওর জন্য না। যেই ওর জন্য বয়সে না। যেই জিনিসটা সব বয়সে তো সব জিনিস সবার জন্য না। একেকটা বয়স পরে একেকটা জিনিস মানুষ তখন তার জন্য বা ওটা উপযুক্ত হয়। আরেকটা কথা হচ্ছে যে তো আপনার আহ হ্যাঁ, বলুন। আমি একটু শেষ করি যে এটা যখন আমি দেখলাম যে বেশিরভাগ বাচ্চারাই তারা টিকটকে যে গানগুলো শোনে, তারা ওইটার প্রতি হুম, আসক্ত হয়ে গেছে, এবং ওরা ফিল করছে যে এই গানটা ছাড়া আমরা আর কোনোভাবেই মজা করতে পারি না। এটা যে মজা হতে পারে যে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, বা ফুলে ফুলে ঢুলে ঢুলে, রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের ছোটদের জন্য এত গান লিখে গেছে, বা কাজী হুম, কাজী হুম। নজরুল ইসলাম যে লিখেছেন যে বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, তারপরে লিখেছেন আমরা যে তো এখনো প্রজাপতি হ্যাঁ, প্রজাপতি, হ্যাঁ। এই যে গানগুলো, এগুলো ওরা এই জানে না। গানগুলো তো এই আছে। না, না, দুষ্টু কোকিল তো এখন মনে করেন দুষ্টু কোকিল দেখছেন। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি পৃথিবীর একটা খুব বিখ্যাত ব্যান্ড আছে বিটিএস। তো কিশোর-কিশোরী এবং উঠতি বয়সী যারা আছে এই বিটিএস এর জন্য বাসায় যে কি হয় হ্যাঁ, মানে এটা যাদের ঘরে আছে বা হয় আর এই বিটিএস প্রেমী শিশু বা কিশোর যে ঘরে আছে কারণ ওরা তো একটা ঘোরে থাকে। ওরা তো জানে না ওরা কি শুনছে, কি বুঝছে, কি কি শুনছেন? করছে। আমি এমনও দেখেছি আ মানে এটা আসলে কিভাবে বলি? বলার জন্য বলছি যারা শুনছেন হয়তো তারা বুঝবেন। তার সন্তান অ্যা অ্যা মা সন্তান তার মায়ের কপালে একটা ওই যে পাথরের ওয়েট পেপার ছুঁড়ে মেরেছে। কেন ফোন নিয়ে গেল বিটিএস এর গান কেন শুনতে দিবে না? পড়বে সে পরে। মানে পড়ালেখার জন্য আরকি মা বকাবকি আপনি একজন যেহেতু মা আপনি জানেন অনেক সময় বাচ্চা এই পড়ো না কেন? পরে দুষ্টুমি করো, খেলা করো, আগে পড়ো। ব্যাপারটা এরকমও আ আ দেখি আমাদের। তবে এটা যে অনেক বেশি তা আমি বলছি না। কিন্তু এটা আসলে কোনো শুভ লক্ষণ নয়। শুভ তো লক্ষণ নয় এ কারণে আপনারা যারা প্রশিক্ষক আছেন বা যারা এরকম কাজ করছেন শিশুদের নিয়ে, এই যে আপনি কথাগুলো বললেন এরকম যারা প্রশিক্ষক আছেন আশা করি তারাও এরকম কথা বলবেন এবং শিশুদের মনে ওই জায়গাটা তৈরি করবেন যে আমি টিভিতে বা মোবাইলে কি আনন্দ করব তার চেয়ে আমি মিসের মজার ক্লাসে যাব। এই যে হ্যাঁ, ব্যাপারটা আপনি একটা তৈরি করেছেন যে আমার ক্লাস হচ্ছে মজার একটা ক্লাস আছে। তো এইভাবে শিশুদের মন মনন গঠন করা যায়। সেখানে গিয়ে ওই যে আপনি বললেন বাবুদের তালপুকুরে হাটিম, হাটিম টিম আমি কিন্তু আয়, এটা আয় চাঁদ করেছি, মামা হ্যাঁ, আমাদের ছোট নদী। হ্যাঁ, ঠিক আমাদের, আছে তালে পড়া।
আমাদের সত্যেন্দ্রনাথ স্কুলে দত্তের যে ছড়া। হুম, হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমাদের যেমন সুকুমার রায়ের ছড়া বা হচ্ছে এই যে এই গানগুলো এই গানগুলোর সাথে আমি ওদের পরিচয় করে দিয়েছি। যেমন আমার একটা টার্গেট থাকে যে আমি আজকে ক্লাসে যাচ্ছি এবং বাচ্চাদেরকে আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে ওদেরকে বলবো কি কি মজার তথ্য আছে যেগুলো শিশুরা কানেক্ট হতে পারবে। হ্যাঁ, শিশুরা কানেক্ট হতে হ্যাঁ, পারবে। একটা বাচ্চা তো না অনেক জ্ঞানের কথা শুনতে পছন্দ করে না। হ্যাঁ, না ওদের না সাথে ভারী কথা খেলতে বুঝবেও না। ওদের মতন হ্যাঁ, হুম হুম আমি ওদের মতো সবসময় করে। এটাই চেষ্টা আচ্ছা, করেছি। আপনি যে প্রশ্নটা আচ্ছা। করেছেন যে শিল্প হুম, হুম। সাহিত্য শিশুদের মন মানসিকতা গঠন করতে আসলে কতটুকু কাজ করে আমার কাছে মনে হয় কতটুকু কাজ করে? হ্যাঁ। এখন বাচ্চাদের যে পরিস্থিতি এবং সোশ্যাল মিডিয়ার যে প্রভাব এর থেকে বের হতে গেলে মাকে এবং টিচারদেরকেই উদ্যোগী হতে হবে। এখানে আপনাকে টিভিতে বা মোবাইলে যে মজা জিনিস দেখতে পাচ্ছে ওরা তার চেয়েও বেশি মজার কিছু আপনাকে চিন্তা করতে হবে। একজন টিচারকে সবচেয়ে বেশি ব্রেনটা খাটাতে হবে কি করলে বাচ্চারা আমার ক্লাসের জন্য ওয়েট করবে। আমি বাংলা শেখাচ্ছি, বাংলার যে লেসনটা আছে সেটাকে আরো বেশি মজাদার কি করে করা যায়। হ্যাঁ, এই একমাত্র আমি মনে করি শিক্ষক এবং মা বাবা এই পরিবার এবং এই শিক্ষকরা ছাড়া কোনোভাবেই এই যে টিকটক যে সংস্কৃতি এই যে বিটিএস বলছেন বা আরো এই কেন্দ্রিক যা যা কিছু আছে এই বাজে সংস্কৃতি থেকে একটা আপনি যদি একটা সুস্থ জেনারেশন চান সামনে তাহলে আমাদের বড়দের এখন থেকে উদ্যোগী হতে হবে। হুম, যে এটা উদ্যোগী কি পরিবার থেকে শুরু করতে হবে, এরপরে হচ্ছে হুম, শিক্ষা হুম, প্রতিষ্ঠান। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান শিশুর করতে জন্য, হবে। হ্যাঁ, একটা কিশোর কিশোরীর জন্য বা মানে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার। তো পরিবারের পরিবার। সেই মানুষগুলো যখন চিন্তা করে, ওই যে আপনি যে কথা বললেন, আপনার কথার ওই উদাহরণ টেনেই বলি, সেটা হচ্ছে যে মা চিন্তা করে আমার আমার সন্তানের পেছনে কথা খরচ করার প্রয়োজন হচ্ছে না, আমি ফোনটা চালিয়ে দিচ্ছি, আমি খাওয়াচ্ছি। তো এই চিন্তা থেকে হুম, আমাদের যারা মা-বাবা আছেন তাদেরও বেরিয়ে আসতে হবে বলে মনে করি। তো যাই হোক, মোটামুটি আমরা বুঝলাম, আশা করছি। আ আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি আরকি। দেখছি এমদাদ শুভ্র অনেকগুলো মন্তব্য করেছেন, বড়, বড় মন্তব্য করেছেন। তার ভিতরে একটা দেখছি দক্ষিণ পাড়ায় আ বৃষ্টি, এমদাদ শুভ্র, বৃষ্টি পড়ে সোজা, আচ্ছা উনি বোধহয় কবিতা লিখেছেন। আমি জানি না। হ্যাঁ, এমদাদ শুভ্র আরো আমাদের বড়, বড় কয়েকটা ঝিনাইদহের একজন মন্তব্য দেখছি। কবি। আমাদের হ্যাঁ, হ্যাঁ, ঝিনাইদহের হ্যাঁ। একজন সম্মানিত কবি। উনি দারুণ লেখেন। আর আমি আপনাকে একটা বাহ! একটু একটা কথা যুক্ত করি। আমি যখন লেখালেখি শুরু করি তখন আমাকে হুম, হুম, ১ম হুম। নক করেন এমদাদ শুভ্র এবং উনি বলেন চলেন আপনাকে নিয়ে একটা কবিতার প্রোগ্রামে যাই। তো ওই ছিল যে আচ্ছা। আমি যখন লিখি তখন উনি আমাকে ১ম বলেন যে চলুন আপনাকে নিয়ে একটা কবিতার অনুষ্ঠানে যাই এবং ওখানে আমি ঝিনাইদহের আরো অন্যান্য যারা লেখেন আমি তাদের সাথে পরিচিত হই। উনি কিন্তু ১ম আমাকে বাসা থেকে বের করেন এবং উনি আমাকে বলেন যে হ্যাঁ জানাতুল মা অনেক ভালো। উনি আমাকে ১ম বলেন যে আপনার লেখা কিন্তু হচ্ছে বা উনি কখনো আমাকে সংশোধন করে দিচ্ছেন। আ মানে উনি অনেক কিছু করেছেন আচ্ছা, আমি এই আমি যখন শুরুর লেখা দিকে লিখেছি। লেখার আমি বলি, লেখার আবৃত্তি মানে পারফর্মিং আর্ট এর সাথে আছেন, সেটা আবৃত্তি হোক, গান কিংবা নৃত্য, এই ধরনের পারফর্মিং আর্ট এর সাথে আছেন, আবার লেখার সাথে আছেন। তো এই ২ টা জোনের ভেতরে যদি আপনাকে আ পছন্দের জায়গা বলা হয় যে যেখানে আপনার বেশি কমফোর্ট জোন, তো আপনি কোন পাশে যাবেন? পারফর্মিং আর্ট নাকি লেখালেখি? লেখালেখি। আচ্ছা। যাই হোক, না এটা এইজন্য যে আমরা দর্শকদেরকেও জানাতে পারলাম। তো যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, আলাপচারিতা অনেকেই চলবে। আছে যে এটা কথক মানে এই প্রশ্নটা এরকম যে আমি লেখালেখি করতে বেশি পছন্দ করি নাকি আবৃত্তি? আমি আবৃত্তি করতে ভীষণ পছন্দ করি। হ্যাঁ, আবৃত্তি আমার কাছে নামাজের মতন লাগে মানে ইবাদতের মতন লাগে। এটা যে মানে হুম, হুম, ভীষণ একটা মনোযোগ লাগে আবৃত্তির জন্য তো। কিন্তু লেখাটা হচ্ছে হুম। ওটা পুরোটাই আমি। হ্যাঁ, হ্যাঁ। লেখাটার প্রতি আমার ধরনের ওর ভেতরে শ্রদ্ধাবোধ এবং ওর ভালো ভেতরে লাগা আছে। দ্বিতীয় আর কেউ নেই। এছাড়া দেখছি আব্দুর রউফ লিখেছে শুভ কামনা রইলো। শাহাদাত হোসেন ধন্যবাদ। লিখেছে শুভ কামনা কবি। তো সাদাত হোসেন উনি আপনাদেরকে একজন কবি, ধন্যবাদ। তো দারুণ লেখেন উনি। হুম, হুম। হ্যাঁ। তো যাই হোক, শুধু দর্শক শ্রোতা মণ্ডলী যারা যুক্ত আছেন বা মাঝে, মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন, আপনারা দেখছেন দৈনিক আড্ডা পর্ব ২০। সাথে অতিথি হিসেবে আছে জান্নাতুল মাওয়া। সকলকে দৈনিক আড্ডাবাজির পক্ষ থেকে ঢের, ঢের অশেষ, অশেষ ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। আ আমি আর কথা বাড়াচ্ছি না। অতিথির আড্ডা শুনলাম, কথা শুনলাম, আবারও শুনবো। তার ফাঁকে একটা আমরা পরিবেশনা শুনে আসি। কারণ শ্রোতা দর্শক মোটামুটি একটু আ আপনার কবিতার জন্য অনেকে আগ্রহ ভরে আছে যে কখন পড়বে জান্নাতুল মাওয়া একটা কবিতা। তো আমি তো চলুন। কয়েকটা কবিতা পড়েছি। আমি একটা গান করি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, ২ হ্যাঁ, এক অন্তরা গান করি। আমি গানের শিল্পী নই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু চলুন, আমার চলুন। গান করতে খুব ভালো চলুন লাগে। আমরা শুনি। আমি সেই জায়গা থেকে হ্যাঁ, হ্যাঁ, চলুন। গান করি।
না না, এটা কোনো ব্যাপার না, আমরা দুই এক অন্তরা নয়, আমরা পুরোই একটা গান শুনতে পারি, আমাদের হাতে ঠিক সময় আছে। আছে। হ্যাঁ। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ, এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। এইটুকুই বাহ, করলাম। ধন্যবাদ। আমরা আর সুরে সুরে দুলে গেলাম, আমাদের খুবই একবারে ভালো লাগলো, আশা করছি। হ্যাঁ হ্যাঁ। এই এই গানের সুরে এর সাথে হুম। জোড়া লাগিয়ে একটা কবিতা দিচ্ছি। হ্যাঁ, চলুন এই চলুন চলুন। কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা। মানুষ কত শখ করে গাছ কেনে, ফুলের গাছ, ফলের গাছ, রঙের গাছও কেনে। আর আমি খুব শখ করে একটা আগুনের গাছ কিনলাম। সেই গাছের শাখায় শাখায়, পাতায় পাতায়, ফাঁকে ফাঁকে আগুন ধরে থোকায় থোকায়। সে আগুন আমি গিলে গিলে খাই। সে আগুন আমাকে মিহি বাতাসের মতন, মিহি রোদের মতন ভাসিয়ে দেয়, পালকের মতো হালকা করে দেয়, শিমুল তুলোর মতো নরম করে দেয়। মানুষ কত শখ করে গাছ কেনে, আর আমি একটা আগুন গাছ কিনলাম। এই ছিল। বাহ, চমৎকার। শ্রোতা দর্শক মন্ডলীরা খুবই উপভোগ করছেন। মোহাম্মদ মশিয়ার রহমান লিখেছে চমৎকার, এমডি ইমরান লিখেছে কবি ও আবৃত্তি শিল্পী জান্নাতুল মাওয়ার জন্য শুভকামনা রইল। আতিক বা রহমান আমার লিখেছে ঝিনাইদহের অনেকেই আছেন, ঝিন অনেকেই আছেন। হ্যাঁ হ্যাঁ, আতিক আতিক রহমান খুব চমৎকার একটা কথা লিখেছে, তিনি লিখেছেন আচ্ছা। ঝিনাইদহের পর্ব। যখন আমি বলেছি দৈনিক আড্ডাবাজি পর্ব 20, তো উনি তখন লিখেছে ঝিনাইদহের পর্ব। হ্যাঁ, বাহ, এটা অনেক শুনে খুবই ধন্যবাদ। ভালো লাগলো। এই আড্ডাবাজি কখনো ঝিনাইদহ, কখনো বাগেরহাট, কখনো খুলনা, কখনো ঢাকার, এটা হয়ে উঠুক, এটাই চাই। এটা চাওয়ার একটাই কারণ, আমি চেষ্টা করি যারা সুস্থ ধারার সুন্দর এবং মাধুরী নিয়ে কাজ করছে, সুস্থ ধারার শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। ফল কি হবে না হবে আমরা তো কেউ জানি না, তাদেরকে নিয়েই এই আড্ডাটা আমি করবার চেষ্টা করি আমার আশেপাশে যারা পরিচিত আছেন। কারণ চাই অল্প বিস্তর হোক, যেহেতু এখন ভিজুয়াল মিডিয়া আপনারা বললেন যে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, এই যে প্ল্যাটফর্ম গুলো, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ছড়িয়ে গেছে এবং মানুষ আগে অবসরে পত্রিকা পড়তো, অবসরে তারা একটা বই নিয়ে বসতো, রাতে ঘুমাবার আগে বই পড়তো, এখন কিন্তু মুখ বই বা ফেসবুক নিয়ে ঘুমাতে। তো সেই শিল্প সাহিত্যের চর্চাটা যদি আমরা সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সুস্থ ধারার করতে পারি, তাহলে একটা মানুষ শুয়ে আছে, ওকে বইয়ের দরকার নেই, সে অন্ধকার রুমে বসে বসে আপনার কথা শুনতে পাচ্ছে, আপনার একটা কবিতা শুনতে পাচ্ছে। তো আমার এই ভাবনা থেকেই এই আড্ডাবাজি, ওই যে আপনার যেমন মজার একটা ক্লাস, তো আমার এই আড্ডার মাধ্যমে আমি মজায় মজায় মানুষকে জানাতে চাই শিল্পের কথা, শিল্পীর কথা, সুন্দর এবং সত্যি। তো যাক, আমরা এবার একটু অন্য ধরনের প্রশ্ন থেকে ঘুরে আসি। আমরা তো আসলে কথা বললে, যদিও স্মরণ করিয়ে দিই আমাদের
লাইভ চলছে এখন 45 মিনিট 15 সেকেন্ড পার হচ্ছে। সময়েরও একটা ব্যাপার থাকে, যেহেতু আমরা অফলাইন আড্ডা দিচ্ছি না, একটা ডিজিটাল মাধ্যমে, তো সময়ের দিকে আমাদের একটু নজর রাখতে হয়। তো শ্রোতা দর্শক মন্ডলীদেরকে আবারও যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন, মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন, প্রীতি এবং শুভেচ্ছা রইলো। চলে যাচ্ছি জান্নাতুল মাওয়ার কাছে। আরেকটা যে আমাদের সোশ্যাল, আপনার কবিতায় একটা ব্যাপার আমি যেহেতু পড়েছি কম বেশি, আমি দেখেছি একটা আবেদন তৈরির ব্যাপার ব্যাপার থাকে, ঠিক আছে? আবেদনময়ী যে কবিতা আপনি তৈরি করেন, এবং এটা নিয়ে আপনি একজন আহ মূলত তো আমরা সবাই প্রথমে মানুষ, এরপরে গিয়ে লিঙ্গের হিসাব করা হয়, কে নারী পুরুষ এরকম বিভিন্ন ভাবে আমরা দেখি, কিন্তু মূলত তো আমরা মানুষ। তো মানুষের হুম একটা হুম অনেক বড় জায়গা হচ্ছে তার এই যে আবেদন বা যৌনতার জায়গাটা। আমাদের হুম সমাজের হুম যৌন ট্যাবু, এবং আপনি একজন নারী হিসেবে সমাজে এভাবে বোল্ডলি লিখছেন, বা এই ট্যাবুটাকে কিভাবে দেখেন, বা এই লেখার সাহসিকতা কোথায় পেলেন, আর এই লিখতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা সামাজিক ভাবে? ধন্যবাদ। আপনি একটা কথা বললেন না, প্রথমে আমরা একজন মানুষ, তারপরে লিঙ্গ। হুম। এটা হচ্ছে কথা, যে আমরা তো মানুষই। প্রতিটা মানুষ কিন্তু নারী না, কিন্তু প্রতিটা নারীই মানুষ। হ্যাঁ। আর এখন যেহেতু আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজের কিছু আইন আছে। সেই আইনটা কে তৈরি করেছিল? কতদিন আগে? কবে থেকে হুম। প্রচলিত হলো যে আমি বেটা লোক, আমি ইয়েতে লাইভে আপনার হচ্ছে যে একদম পথের মাঝখানে যে কোনো জায়গায় পাবলিক প্লেসে আমি সিগারেট খাবো, বা আমি হচ্ছে আহ গালিগালাজ করব, আমি হচ্ছে শার্টের বোতাম খুলে ফেলবো, এবং আমি রাস্তাঘাটে যদি আমার হিসু পাই, তাহলে আমি রাস্তার পাশেই বসে পড়বো। কিন্তু হুম। ব্যাপারটা হচ্ছে, এখন এখন কথা বলে একটু বিতর্ক হয়ে যাবে। না না, আমি আসলে মেয়েদের শার্টের বোতাম খোলা স্বাধীনতার কথা বলছি না। আমি বলছি যে এখানে একটা একটা মিল থাকতে হবে। হ্যাঁ, যেমন আমি কখনোই মেয়েদেরকে জামা কাপড় খুলে বাইরে আসার কথা বলছি না, ওটা কোনো ভদ্রতা না। কিন্তু হুম। একটা ছেলে হিসেবে আপনাকে ওটা মেনটেন করতে হবে। আমি আমি ভীষণভাবে দেখি যে একজন মা তার মেয়েটাকে বলছে, যখন তার 13-14 বছর বয়স, যখন হয়তো সে কেবল তার পিরিয়ডের সাথে দেখা করেছে, তখন হয়তো তার শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে। কারণ বাইবর্ন মেয়েদের শারীরিক যে গঠন আছে, তার এটা একটা স্তন আছে, প্রাকৃতিক এবং তার ন্যাচারাল প্রক্রিয়া। প্রাকৃতিক হ্যাঁ। ভাবে, হ্যাঁ হ্যাঁ, একটা একজন পুরুষের স্তন এতটা ডেভেলপ হয় না, বা তার নিতম্ব বা তার কোমর এতটা আবেদনময়ী হয় না, হ্যাঁ, নারীদের মতন। এখন এটার জন্য, এটা তো প্রাকৃতিক ভাবে হচ্ছে। কিন্তু মা বলছে, এই তুমি ওড়না গায়ে দাও। হ্যাঁ, তুমি ওড়না হুম। গায়ে দাও। কিন্তু একজন 13-14 বছরের বয়সের ছেলে যখন তার বুকে পশম উঠে গেছে, যখন তার মোজদড়ি গজে যাচ্ছে, তখন কিন্তু তাকে বলছেন, এই তুমি শার্টের বোতাম খোলা রেখে, যখন বাসে কাজের বুয়া কাজ করছে, খবরদার তুমি যেন শার্টের বোতাম খোলা রাখবে না। এই তুমি যেন হাফ প্যান্ট পরে ঘরের মধ্যে বেড়াবে না। এই শিক্ষাটা কি হুম। তার ছেলে শিশুকে তিনি দিচ্ছেন? দিচ্ছেন না। মানে একটা ছেলে বুঝে যাচ্ছে, আরে আমি তো শার্টে জামা খুলে পাবলিক প্লেসে যে কোনো জায়গায় যেতে পারি। তো আমার কিন্তু যখন কোনো ছেলে সামনে আসে ওরকম একদম পুরো খালি গায়ে, আমার তাকাতে একটু, আমি খুবই মানে এটা ব্যাপারটা আমার ভালো লাগে না। যে কেন আনইজি ফিল করি। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, কেন? আনইজি ফিল করি। আমি যে ফিল হুম। করি, আমি সিগারেট খাচ্ছি। এখন সমাজে আমাদের একদম টাইট একটা নিয়ম হচ্ছে, নারীরা কেন সিগারেট খেলে ক্যান্সার হয়। সিগারেট আসলেই ক্ষতিকর। হ্যাঁ, আমাদের সিগারেট আপনি খেলেও যে ক্ষতি হবে, আমি খেলেও একই ক্ষতি হবে। কিন্তু আমি খেলে হ্যাঁ। আমাকে খুন করে আমাকে, মানে আপনি তানজির সৌরভ, আপনি যদি সিগারেট খান তাহলে আপনি বেয়াদব নন, আপনার চরিত্র খারাপ না, হুম। এবং আপনি অভদ্র লম্পট নন। কিন্তু আমি জান্নাতুল মাওয়া, যদি হুম। আমি এখন পাবলিক প্লেসে সিগারেট খাই, তাহলে এই মেয়ে লম্পট, এই মেয়ের চরিত্র খারাপ, এই মেয়ে বেশ্যা, এই মেয়ে ভালো না, এই মেয়ে তো হেভি বেয়াদব। আমার ক্ষেত্রে কেন? সিগারেট আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি। আপনি খেলে আপনার ক্যান্সার হবে, আমারও হবে। তাহলে আমার ক্ষেত্রে এই এক্সট্রা, এই বিশেষণগুলো কোথা থেকে এই আসছে? বৈষম্য কেন? হ্যাঁ, এই বৈষম্য এই কেন? বৈষম্যটা কেন? আরেকটা কথা হচ্ছে যে আপনি যৌনতার কথা বললেন, এই সাহস বা সামাজিক কোনো মানে আমি কোনো প্রবলেম ফেস করছি কিনা। প্রথমে বলি সাহস হুম। কোথায় পেয়েছি। কথাটা হচ্ছে
আমি যখন ছোটবেলা থেকে এই পর্যন্ত এসেছি, আমি যখন থেকে আহ, এই যৌনতার যে ব্যাপারটা, এটা তো একটা বয়সের সাথে সাথে মানুষের জীবনে আসে বা এটা সে ফিল করে। হুম, আমার আমি যখন দেখছি যে এর চেয়ে সুন্দর আর কোনো মুহূর্ত নেই, এর হুম, যে সুন্দর আর কোনো মুহূর্ত নেই। আপনি যদি সায়েন্সের কথা ব্যাখ্যা করেন যে যখন আপনি যখন হতাশ থাকবেন, তখন কিন্তু সেই মানুষটা যদি হুম। যৌন সম্পর্ক স্থাপন করে, তার যার সাথে না, তিনি যার সাথে মেন্টালি কানেক্টেড বা যার সাথে তিনি চান, কমফোর্ট হ্যাঁ, ফিল করছেন, আর কমফোর্ট করতে চান, যার হ্যাঁ, সাথে এবং তিনি করতে চান, হ্যাঁ, তার কমফোর্ট জোনে যখন হুম, তিনি এই সম্পর্কে লিপ্ত হচ্ছেন, তখন তার হরমোনের মধ্যে ভীষণ ভাবে একটা এরকম একটা আনচান আনচান ব্যাপার হচ্ছে। এটা তাকে বিভিন্ন ধরনের মানসিক হতাশা থেকে, তার যে দুশ্চিন্তা থেকে তাকে রিলিফ একটা করে। রিলিফ দিচ্ছে। হ্যাঁ, এখন হুম, কথা হচ্ছে মেয়েরা না এই ব্যাপারটাকে নিজেরাই নিজেদেরকে এতটা লুকিয়ে গেছে। দিনের পর দিন একটা মেয়ে হয়তো জানেই না এই জিনিসটা কি আনন্দের, নাকি এই জিনিসটা আসলে কেমন, নাকি এটা শুধুমাত্রই করতে হবে যে হ্যাঁ আমার একটা বাচ্চা জন্ম দিতে হবে, ও বাচ্চা কবে হবে, কেন হচ্ছে না। আহ, এটা না। আমাদেরকে, আমরা যদি ধর্মের দিকে যে যাই, যে আমি একজন মুসলিম নারী, আমি কেন আহ, এই যৌনতার কথা এইভাবে বলবো? আপনার জন্য, যারা এই চিন্তা করেন তাদের জন্য আমি একটু নোট করে দিতে চাই, হজরত আদম আলাহিসাল্লামকে যখন তৈরি করা হয়েছিল, তখন তিনি একাকিত্ব বোধ করছিলেন বলেই মা হাওয়া আলাইসাল্লাম ওনাকে কিন্তু সেজন্যই কিন্তু আনা হয়েছে তার সঙ্গী হিসেবে। এবং তাদের মধ্যে এতবার যৌন সম্পর্ক হয়েছে এবং তারা একজন একজনকে এত ভালোবাসতেন যে গোটা পৃথিবীটা তাদের জন্য, এত 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 মানুষ তৈরি হয়েছে। কিন্তু সেখান থেকে আমরা যে যৌন সম্পর্ককে খুব খারাপ কথা বলছি, সেই খারাপ কথার কারণে বা সেই খারাপ কাজের জন্য আমাদের সবার জন্ম হয়েছে, এটা হচ্ছে একটা কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই প্রথার বিরুদ্ধে কেন যে আমি আসলে যৌন সম্পর্ক, আমি এখন কি তাহলে সবাই এসে রাস্তার পরে যৌন সম্পর্ক করবে? এই কথা আমাকে অনেকে বলে যে ও আচ্ছা, আপনি যৌনতার কথা এইভাবে বলছেন, তাহলে কি সবাই না, রাস্তার পরে এসে করবে না। না, না, না। কিন্তু ব্যাপার হচ্ছে কোনো জিনিস নিয়ে লুকোচুরি না। আলোচনা করা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আলোচনা যে করা আর সেই জিনিসটা পাবলিক প্লেসে করা তো এক না। যেকোনো জিনিস নিয়ে এটা তো মানে কি বলে, লজ্জা বা ট্যাবু তৈরি হয়েছে কেন? বা সমাজে এটা কেন লুকোচুরি হচ্ছে? কারণ হচ্ছে কি, আমরা ভাবি এটা কি না কি যেন একটা গোপন ব্যাপার। আসলে কোনো কিছুই হ্যাঁ, গোপন হ্যাঁ, না। গোপন। আমাদের এটা জীবনের প্রত্যেকটা পর্যায়, এবং এই পর্যায়ের মাধ্যমে আমরা মানব সমাজ টিকে আছি, আনন্দে আছি, ভালো আছি, জন্ম মৃত্যু সবই আছি। সবগুলো একটা প্রসেসিং এর ভিতরে। তো যাই হোক, আর এখন এর আরেকটা আশা কথা হচ্ছে করছি। যে হুম, হুম, আমি যখন হচ্ছে এইটা নিয়ে যখন লেখালেখি শুরু করলাম, এবং আমার হুম, কাছে মনে হলো যে আমি যখন লিখছি যে প্রত্যেক মানুষকেই পুরুষাঙ্গের মতন হতে হবে, আমি লিখেছিলাম প্রত্যেক মানুষকে পুরুষাঙ্গের মতন হতে হবে, সময়ে দৃঢ় এবং প্রয়োজনেই পর্যাপ্ত কোমল। হুম। কখনো দৃঢ়, কখনো কোমল। প্রত্যেকটি মানুষকে কেন পুরুষাঙ্গের মতন? এখন কথা হলো, একটা মেয়ে কি করে পুরুষাঙ্গের মতন হবে? না, মেয়েকে পুরুষাঙ্গ হতে বলিনি, পুরুষাঙ্গের মতন হতে বলেছি। এখন কথা হচ্ছে না, এটা সবসময় কি উপমা, আহ, এটা উপমা। হ্যাঁ, এটা এটা যখন আমি এটা লিখলাম, বুঝতে হবে। এটা আপনি একটা যে উপমা। হ্যাঁ, প্রতিবন্ধকতার যে কথাটা বললেন, এই লেখাটা লেখার পরে হুম, আমি বিভিন্ন জায়গা থেকে তোমাকে মেরে ফেলবো, খুন করব, এরকম এটা তো আসলে ফেসবুকে অনেক কেচোই নিজেকে অ্যানাকন্ডার মতন প্রেজেন্ট করে। এটা হচ্ছে একটা কথা। কিন্তু হুম, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমি এখনো নিয়মিত ফেস করি, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার বেশ কিছু বন্ধু বা প্রশাসনে আছেন, তারা কখন কখন আমাকে বলেন যে তুমি একটু সাবধানে থেকো। দেখো দেশের অবস্থা ভালো না এখন, তো দেশের অবস্থা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমার ক্ষেত্রে এরকম হয় যে হুম। আমি রাস্তাতে যাচ্ছি, পাশ থেকে একজন খুবই ব্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ একজন বলছে, কেউ তো আমার টিচ ইনবক্সে এমন করছে ধরেও আরকি। নিয়ে যে হ্যাঁ, এই মেয়ে যেহেতু যৌনতা নিয়ে লেখে, আরে এর সাথে তো আমি যে কোনো কিছু আলোচনা করতে পারি, বা একে তো আমি যা ইচ্ছা তাই ইনবক্সে লিখতে পারি বা কমেন্ট বক্সে লিখতে পারি। কখনো হয়তো আমি আইনের আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, এটাও কিন্তু আমি হুম। ফেস করেছি। এ- এটা আছে, আপনি যখন বুঝেছি কোনো ব্যাপারটা। বড় কাজ করবেন, তখন আপনার এটুকু করতেই হবে। তো প্রতিবন্ধকতা যারা, সামনে আসবে। হ্যাঁ, হ্যাঁ, না, আসবেই। প্রথা আমি তো বিরোধী প্রথা একটা ব্যাপার হচ্ছে, একটা সমাজ বা একটা গোষ্ঠী বা পরিবারেরও একটা প্রথা থাকে। প্রথার হুম, বিরুদ্ধে গিয়ে আপনি যখন দাঁড়াবেন, স্রোতের বিপরীতে যখন কাজ করবেন, প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতে হবে, হবে এবং হবে। সে আপনি যেকোনো পর্যায়ে যান, যেকোনো জায়গায়, যেকোনো কাজে, যেকোনো বিষয়ে যান।
তো ব্যাপারটা এরকম। তো আমি একটু যুক্ত করে নিই শ্রোতা দর্শকদেরকে, আবারও ভালোবাসা দিচ্ছি। দেখছি ফাতিন আহ ফাতিন ফয়সাল লিখেছে, কেমন আছেন আপনারা? জি, এই যে দেখতে পাচ্ছেন, বেঁচে পড়তে আছি বিধায় আড্ডা দেবার চেষ্টা করছি, আনন্দ বিলোবার এবং আনন্দ নেবার চেষ্টা করছি। রাসেল আহমেদ লিখেছে, সিলেট থেকে শুভেচ্ছা নিবেন। ধন্যবাদ রাসেল আপনাকে। সুলতান বাহ! মাহমুদ শ্রাবণ ধন্যবাদ। লিখেছে, আরে বাস, দারুণ আড্ডা। ধন্যবাদ সুলতান মাহমুদ শ্রাবণ, আমাদের প্রিয় একজন ও মানুষ, সুলতান আবৃত্তি শিল্পী, শ্রাবণ, ভালোবাসা আচ্ছা রইল। আচ্ছা, আমাদের খুলনার মানুষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, খুলনার শ্রাবণ মানুষ। ভাই অনেক তো ভালোবাসা নেবেন, আমার খুব ভালো লাগে। উনি উনি দারুণ মানুষ, উনি দারুণ আবৃত্তি করেন। আমি ওনার সাথে হ্যাঁ, হ্যাঁ, কথা তো বলেছি, যাই প্রোগ্রামেও গেছি। হ্যাঁ, তো যাই হোক, এখন যেটা হচ্ছে, আমাদের সময়ের দিকে যেহেতু একটু তাকাতে হবে, আমরা 55 মিনিট পার করছি। যে কোনো ছোট্ট একটা পরিবেশনা শুনে আজকের আয়োজনের রীতি টানতে চাচ্ছি। 1 ঘন্টার ভেতরে আসলে লাইভ সেশন অনেক বড় করাটা যারা করেন, আহ, বসে থাকা 1 ঘন্টা, এই ব্যাপারটা সেটাও একটা কষ্টের ব্যাপার, এরকম আলো, মোবাইল সবকিছু নিয়ে। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজে 20, সাথেই থাকুন। আর সাথে অতিথি হিসেবে আছে জান্নাতুল মাওয়া। তার অনেক অনেক কথা শুনলাম, কিন্তু আরো অনেক কথা শুনবার ছিল। রয়ে গেল সে বাসনা। বাসনা আমরা হয়তো পরবর্তী কোনো আরো একটা আড্ডায় সেই বাসনা পূরণ করবো। চলুন, এই শেষ নিবেদন কি থাকছে আজকের আড্ডাবাজিতে আপনার? একটুখানি করি, হ্যাঁ। একটা ভিন্ন ধর্মী একটা হুম, 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 ছড়াই বলবো। এটা হচ্ছে হুম, হুম, হুম। নকশি কাঁথার মাঠ থেকে আমি একটু পড়ছি। বাহ। শুকনো চালা কাঠের মতো শুকনো মাছের ঢেলা, আগুন পেলেই জ্বলবে সেথায় জাহান্নামের খেলা। দরগাতলা দুগ্ধে ভাসে, সিন্নি আসে ভারে, নইলা গানের ঝংকারে গাও কানছে বারে বারে। তবুও গায়ে নামলো না জল, গগন খানা ফাঁকা, নিঠুর নীলের বক্ষে আগুন করছে যেন খাঁখা। উচ্চে ডাকে বাজ পক্ষী, আজরাইলের ডাক, খর দরজা লাসছে বুঝি সিঙাই দিয়ে হাঁক। এমন সময় ওই গা হতে বদনা বিয়ের গানে গুটি কয়েক আসলো মেয়ে, এই না গায়ের পানে। আগে পিছে 5টি মেয়ে, 5টি রঙে ফুল, মাঝের মেয়ে সোনার বরণ, নাই কোথা তার তুল। আইসে দামান সাহেব হইয়া, বইছে মুখে রুমাল দিয়া, ঘুমটা তোলার আগে তোমায় করি গো সাবধান। চান্দের আলো দেখা তুমি হইও না অজ্ঞান। জামাই মিয়া কিপ্টের বেটা, শাড়ি দিছে বহর কাটা, গয়নার ভেতর নকল সোনা, গয়নার মধ্যে নকল সোনা, পায়ে লাগে না। মনে করছে গরিব মানুষ চিনতে পারবে না। হুম 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 হুম, বইছে মুখে রুমাল দিয়া। এই ছিল। বাহ! শেষে চমৎকার আরো একটা পরিবেশনা আমরা শুনলাম। আনন্দে দুলে উঠেছে আশা করছি শ্রোতা দর্শকদেরও হৃদয়। আমি আর কথা বাড়াচ্ছি না। অনুষ্ঠানের একদম টাইট শিডিউলের ভেতরে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। ১ ঘন্টা পার হতে আপনাকেও চলেছে। অনেক ধন্যবাদ ১ ঘন্টার তানজির সৌরভ, আপনি হ্যাঁ, অনেক সুন্দর আমি একটা চলে আয়োজন যাচ্ছি আপনার করেছেন, কাছে। এভাবে আপনার চলমান হ্যাঁ, রাখুন। হ্যাঁ, আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি। তার আগে যেহেতু শেষ পর্যায়ে আছি, শ্রোতা দর্শক যারা আছেন, আবারও ভালোবাসা। চলে যাচ্ছি জান্নাতুল মাওয়ার কাছে। আজকের আয়োজনে শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আপনার বিদায়ী শুভেচ্ছা, বিদায়ী কথন বিনিময় করুন। অনেক ধন্যবাদ। এই ছিল, আমরা অনেকটা সময় থেকেছি একসাথে, যদিও আরো কিছুক্ষণ আমার মনে হচ্ছে যে আমি আরো কথা বলি, কিন্তু সময়ের তো একটু ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা অনেক কমেন্ট করেছেন, আমি হয়তো সবগুলোর উত্তর দিতে পারিনি। যারা কমেন্ট করেছেন এবং সাথে থেকেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার অনেক অনেক আদর। তানজির সৌরভ, আপনার অনুষ্ঠান দুর্দান্ত। আপনি যে ব্যাপারটা চালু রেখেছেন, এই যে আড্ডা, এটা আপনি আরো মানুষ খুঁজে নিয়ে আসুন যারা কথা বলতে চায়। এরকম অনেকে আছেন যারা কথা বলতে চান কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছেন না, আপনি তাদেরকে নিয়ে আসুন। কথা হোক, আর তাদের মনের কথা, আমাদের সবার কাছ থেকে কিছু শেখার আছে। আমার দর্শক যারা ছিলেন তাদেরকে সবাইকে আমার
অনেক, অনেক ভালোবাসা। আর আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য লিখে যেতে পারি, কথা বলে যেতে পারি। শুভরাত্রি। হ্যাঁ, ধন্যবাদ। আপনিও আপনার মূল্যবান সময় থেকে বের করে যে আড্ডা দিতে এসেছেন এজন্য আপনাকে অনেক, অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা রইলো। তো শ্রোতা দর্শক মণ্ডলী, দৈনিক আড্ডাবাজি পর্ব ২০ যে যেখান থেকে যে অবস্থায় দেখেছেন কিংবা এখনো দেখেননি, পরবর্তীতে দেখবেন বা মাঝে, মাঝে ঘুম এড়ে গিয়েছেন কিংবা আজীবনেও কোনোদিন দেখবেন না। সকলের জন্য প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইলো। আর নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবার আড্ডাবাজিতে আপনাদের সাথে মাতবো। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং সত্যের সাথে থাকবেন। শুভ রাত্রি।